মমতার স্বাদের ইন্ডি জোটের কফিনে শেষ প্রয়োগটা পুঁতে দেবেন অধীর রঞ্জন চৌধুরী। অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে যে জোট করতে দিল্লি অবধি ছুটে গিয়েছিলেন তৃণমূল নেত্রী, সেই জোটে এবার কি জট পাকিয়ে দিতে চলেছেন অধীর চৌধুরী, এবং দরকারে প্রয়োজন হলে তিনি দলত্যাগের মতো কঠিন সিদ্ধান্তও কি নিতে পারেন? এমন সম্ভাবনা কিন্তু ক্রমশ জোরালো হচ্ছে। আর তাতেই ইন্ডি জোটের ভাগ্য অন্তত এই বাংলায় একদম পিন্ডি চটকে যাওয়ার মতো অবস্থা হচ্ছে। দেখুন, এই জোটটা যে কারণে হয়েছিল সেটা সকলের কাছেই জলের মতো স্পষ্ট। কোনো নীতি আদর্শের বালাই ছিল না এই জোটে। একদম কঠিন যে নির্বাচনী অঙ্ক রয়েছে, ভোটের অঙ্ক রয়েছে, সোজা কথায় মুসলিম ভোট যেটা মমতা ব্যানার্জির হাত থেকে বেরিয়ে যাচ্ছে। 2021 অবধি তাদেরকে ভয় ভীতি দেখিয়ে, এনআরসি, সিএ এইসবের জুজু দেখিয়ে যে জায়গাটা তৈরি করা হয়েছিল, বাস্তবে মুসলিম সমাজ, সংখ্যালঘু সমাজ বুঝে গেছে এটা ভাঁওতা, এইভাবে রাজনীতি হতে পারে না। এবং তারপর তৃণমূল সরকারের আমলে এই সীমাহীন দুর্নীতি এবং সংখ্যালঘু সমাজের কোনো উন্নয়ন না হওয়া, তারা কার্যত সিদ্ধান্ত নিয়েছে যে এবারে তারা আর অন্তত এককাট্টাভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াবে না। আর এই জায়গাটাতেই সিঁদুরে মেঘ দেখছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে কংগ্রেসের হাতে কিছু না থাকা, শূন্য হয়ে যাওয়া বিধানসভা, সেই জায়গা থেকে তাদেরকে তাদের জেতা দুটি আসন মালদা দক্ষিণ এবং বহরমপুর ছেড়ে দিয়ে মুসলিম ভোটটা এক জায়গায় রাখবেন, যাতে করে বিজেপিকে অন্তত রোখা যায়, অন্তত তাদের সঙ্গে তুল্যমূল্য লড়াইটা দেওয়া যায়। এই ভাবনা থেকেই ইন্ডি জোটের একটা জায়গা তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই জোট নিয়ে প্রাথমিকভাবে অধীর চৌধুরী তিনিও ভেবেছিলেন যে হ্যাঁ, কোথাও গিয়ে তো আমরা বিধানসভায় শূন্য হয়েছি, এবার লোকসভাতেও শূন্য হয়ে যাব। হাইকমান্ডের কি ভাবনা রয়েছে সেই জায়গা থেকে আমরা দেখছিলাম যে দিল্লিতে যখন রয়েছেন তখন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়দের গলা জড়িয়ে ধরে মিষ্টি খাওয়াই চলছে, অথচ কলকাতা বিমানবন্দরে যখন নামছেন তখন অধীর চৌধুরী কিন্তু তৃণমূল কংগ্রেসকে তার স্বভাবসুলভ ভঙ্গিতে গালিগালাজ করছেন। এবং যত দিন গড়িয়েছে তত বুঝেছেন যে কৌস্তব বাগচির মতো নেতাদের যে দাবিটা, সেটাই কিন্তু মান্যতা পেতে চলেছে। এবং তিনি যদি ভাবেন যে তার অঙ্কে বহরমপুর এবং মালদা দক্ষিণ পেয়ে গিয়ে যদি তৃণমূলের সঙ্গে জোট করবেন, তাহলে তিনি জিতবেন কি জিতবেন না সেটা পরের কথা, কিন্তু এই রাজ্য রাজনীতিতে অধীর চৌধুরী যে দাপুটে জায়গাটা ছিল সেটা কিন্তু ধীরে ধীরে মুছে যাবে। ফলে এবার কিন্তু আর সেই জোটের পথে যেতে চাইছেন না। এরপরেও যদি কংগ্রেস হাইকমান্ড জোর করে জোটটা চাপিয়ে দেয়, তাহলে অধীর চৌধুরী দলত্যাগ করা ছাড়া কিন্তু আর কোনো উপায় থাকছে না। কিন্তু তিনি দলত্যাগ করলেও তিনি কি বিজেপিতে যোগদান করবেন, নাকি অন্য কোনো ভাবনা রয়েছে, পুরোটা বিশ্লেষণ করব আপনাদের সামনে। দেখুন শেষ পর্যন্ত এই প্রতিবেদন। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, অধীর চৌধুরী বঙ্গ রাজনীতিতে একটা চরিত্র। যখন প্রবল বাম জমানা ছিল সেই সময় অধীর চৌধুরী নিজের যে সক্রিয়তা রাজনীতিতে রয়েছে সেইটা তিনি দেখিয়েছেন। কিন্তু সেই অধীর চৌধুরীর বঙ্গ রাজনীতিতে আরও পাকাপোক্ত ঠাঁই হয়েছে সাধারণ মানুষের মনে যে চরম মমতা বিরোধিতা, এই জায়গাটা থেকে। কিন্তু রাজনৈতিক জটিল অঙ্কে সেই জায়গাটা গঙ্গায় ভেসে যাওয়ার মতো জোগাড় হয়েছিল। এই রাজ্যে বিধানসভায় বামেরা শূন্য হয়েছে, কংগ্রেস জোট করে শূন্য হয়েছে, আইএসএফ কোনো রকমের সবেদান নীলবনির মতো একটিমাত্র আসন টিমটিম করে তাদের জ্বলছে। এই অবস্থাতে লোকসভা নির্বাচনে কি হবে এরকম একটা যখন ভাবনা চিন্তা চলছে, তখনই হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি চলে গেলেন। তিনি ইন্ডি জোটকে তৈরি করার চেষ্টা করলেন এবং সেই জায়গায় কংগ্রেসের পাশাপাশি তিনি চলে এলেন। শুধু কংগ্রেস নয়, একদিকে কংগ্রেস, একদিন সিপিএম, যাদেরকে তিনি জগাই মাধায় এবং বিদায় বলেন বিজেপির সঙ্গে এক পংক্তিতে রেখে তাদের সঙ্গে জোট করার অঙ্কটা তিনি করে ফেললেন। তিনি খুব ভালো করে জানেন যে এই বাংলা থেকে তিনি যদি জোট প্রক্রিয়াটা করেন, তাহলে অধীর চৌধুরী হোক, মোহাম্মদ সেলিমই হোক, তার মুখদর্শনটুকুও করবেন না। এরকম একটা তিনি প্রপোজাল বাংলার কংগ্রেস এবং সিপিএমকে দিচ্ছেন। এই বার্তাটা বাংলার মানুষের সামনে আসার সাথে সাথেই রাজনৈতিকভাবে তিনি মুছে যাবেন এবং আলটিমেটলি জোটটা দাঁড়াবে না। কিন্তু এই কংগ্রেস এবং সিপিএম এমন দুটি দল যারা ওই দিল্লিতে বসে থাকা মাথাদের কথা নির্দেশ সেগুলো কিন্তু তারা ফেলতে পারেন না। হাইকমান্ড, পলিট ব্যুরো, এইসব ভারী ভারী শব্দ দিয়ে তারা এখনও রাজনীতি করেন এবং যে কারণে জনবিচ্ছিন্ন হতে হতে শূন্য থেকে মহাশূন্যর দিকে তারা এগিয়ে যাচ্ছে। এবার এই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, সীতারাম ইয়েচুরিদের হাতে ধরে কার্যত এই জোটটা করার জন্য বাধ্যবাধকতা জায়গায় নিয়ে এলেন।
তিনি যেটা বোঝালেন যে দেখো, বিধানসভায় শূন্য হয়েছে, বাংলায় লড়াইটা বাইনারি হয়ে গেছে, এই জায়গা থেকে আগামী লোকসভা নির্বাচনেও লড়াইটা বিজেপি বনাম তৃণমূলই হবে, এবং সেই জায়গা থেকে বামফ্রন্ট বা কংগ্রেস বাংলা থেকে কিন্তু বিধানসভার পাশাপাশি লোকসভাতেও শূন্য হয়ে যাবে। 2019-এ সিপিএম শূন্য হয়েছে, বামেরা শূন্য হয়েছে, 2024-এ এসে বামফ্রন্ট এবং কংগ্রেস দুজনেই শূন্য হবে। তোমরা যদি আমাদের সঙ্গে জোট করো, আমরা জোটের স্বার্থে তোমাদের যেটা আসনগুলো ছেড়ে দেবো, অ্যাটলিস্ট বাংলা থেকে তোমাদের প্রতিনিধিত্ব থাকবে। এবং রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীও কিন্তু দিল্লিতে বসে বাংলার রাজনীতি সম্পর্কে বোধহয় কোনো ধ্যান ধারণাই তারা রাখেন না, এবং সেই জায়গা থেকে মমতার কথাই তারা গলে গেলেন। পাশাপাশি বসে একসঙ্গে চা, সিঙ্গারা, বিরিয়ানি, ফিশ ফ্রাই সমস্ত কিছু চললো। এবং এই জায়গাটা হাইকমান্ড করেছে, আমরা কি করব, হাইকমান্ডের কথা মেনে চলতে, আমাদের দলীয় শৃঙ্খলা রাখতে এসব করতে হয়, এইভাবে অধীর চৌধুরীরা ম্যানেজ করার কথা ভাবছিলেন। কিন্তু যত দিন গড়িয়েছে, অধীর চৌধুরী নিজের খাস তালুকে দাঁড়িয়ে বুঝেছেন যে এই ফর্মুলা যদি করেন তাহলে তৃণমূলের কতটা লাভ হবে তিনি জানেন না, কিন্তু তার হার যে কার্যত নিশ্চিত, এটা দেওয়ালিকণটা স্পষ্ট হয়ে যাচ্ছে। কেননা তার কর্মী সমর্থকরা কোনো মতেই কোনো জায়গা থেকেই কিছুতেই তৃণমূলের সঙ্গে হাত মেলাতে রাজি নয়। যে তৃণমূলের হাতে রোজ অত্যাচারিত হতে হচ্ছে, রোজ মার খেতে হচ্ছে, যে তৃণমূল তাদের দলটাকে ভেঙে 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 সাইনবোর্ড করে দিচ্ছে, সেই তৃণমূলের সঙ্গে হাত ধরা মানে রাজনৈতিক আত্মহত্যার শামিল। এই তুলনায় বামেরা কিন্তু অনেক বেশি সুষ্ঠু বন্ধু, এবং সেই জায়গা থেকে যদি বামেদের হাত ছেড়ে তৃণমূলের হাত ধরা হয় তাহলে বহরমপুর সিট জিতবে কিনা জানি না, এখানে মালদা দক্ষিণ সিট জিতবে কিনা জানি না, কিন্তু সার্বিকভাবে কংগ্রেসের যেটুকুনি সংগঠন পড়ে আছে বাংলায় সেইটুকুনি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। হয় তারা সরাসরি তৃণমূল করতে চলে যাবে, আর না হলে যদি তৃণমূল বিরোধিতার জায়গাটা তারা বজায় রাখে, তারা কিন্তু বিজেপির হাত ধরতে বাধ্য হবে। এই জায়গাটা অধীরবাবু যখন বুঝে গেলেন, তিনি কিন্তু আরেকটা জিনিসও বুঝলেন যে বহরমপুরে জোট হোক চাই না হোক, ভোটটা হবে কিন্তু অধীর ফ্যাক্টরের উপর বেশ করে। কেননা সারা বাংলায় যখন কংগ্রেস মুছে গেছে, তখনও বহরমপুরবাসী তাকে কিন্তু নিরাশ করেনি, এবং সেই জায়গা থেকে বহরমপুরবাসী এখনও অধীরবাবুর পাশে আছে একটা জায়গা থেকেই, তিনি তৃণমূলের এই যে অত্যাচারের কথা, তৃণমূলের এই যে দুর্নীতির কথা, সেটা সোচ্চারে বলতে পারছেন বলে। কিন্তু সেই জায়গা থেকে তিনি যদি সরে আসেন এবং নিজের স্বার্থটা দেখার জন্য, নিজের ভোটটা জেতার জন্য তিনি যদি সেই তৃণমূলের হাতটা ধরেন, তিনি তার ভোটারদের কাছে গিয়ে মুখটা দেখাতে পারবেন, তার ভোটাররা কিন্তু তার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে। তাহলে বহরমপুরে জেতার জন্য কংগ্রেস এবং তৃণমূলের জোটটা ফ্যাক্টর নয়, বহরমপুরে জেতার জন্য অধীর চৌধুরী ফ্যাক্টর। যদি তার নিজের জায়গা থেকেই তাকে জিততে হয়, তার নিজের নামেই তাকে জিততে হয়, তাহলে তিনি কেন পরোয়া করবেন হাইকমান্ডের নির্দেশের? আর তাই যেটা শোনা যাচ্ছে যে যদি কোনো মতেই হাইকমান্ড মানতে না চায় প্রদেশ কংগ্রেসের যে প্রপোজাল গেছে, যে কোনো মতেই তৃণমূলের সঙ্গে জোট নয়, তাতে দরকার হলে শূন্য হলে হব, কিন্তু তৃণমূল বিরোধিতার জায়গা রয়েছে, সেই জায়গাটা আমরা বজায় রাখবো, সেইটা যদি হাইকমান্ড কিছুতেই মেনে না নেয়, অধীর চৌধুরী হয়তো শেষ পর্যন্ত দলত্যাগ করবেন। তাহলে দীর্ঘদিন ধরে যে কথাটা শোনা যাচ্ছে তার বিজেপি যোগ, তিনি কি সেই পথে হাঁটবেন? যা শোনা যাচ্ছে তিনি সেই পথে হাঁটবেন না। কেননা অধীরবাবুর যে ভোট ব্যাংকটা রয়েছে সেটা কিন্তু সংখ্যালঘু অধ্যুষিত ভোট ব্যাংক, এবং সেই জায়গায় সরাসরি তিনি যদি বিজেপির মঞ্চে যান, সেক্ষেত্রে কতখানি তিনি জয়ের ধারাটা বজায় রাখতে পারবেন সেই নিয়ে প্রশ্ন আছে। এবং অধীর চৌধুরী নাকি তার ঘনিষ্ঠ শিবিরে বলেছেন যে তিনি চ্যালেঞ্জ হিসেবে সেখানে নির্দল হিসেবে দাঁড়াবেন, এবং তিনি যদি নির্দল হিসেবে দাঁড়ান সেই জায়গা থেকে রাজনৈতিকভাবে ডেফিনেটলি তিনি তার অন্য শিবিরগুলো থেকেও সাহায্য পাবেন। মানে বামফ্রন্ট তো সরাসরি তাকে সেখানে সমর্থন করবে, তার সমর্থনে সেখানে তো প্রার্থী দেবেই না, এমনকি বিজেপি 2019-এর মতোই সেখানেও কিন্তু কম ওজনদার প্রার্থী দেবে। কেননা সেক্ষেত্রে নির্দল অধীর চৌধুরীকে জেতানোটা একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। আবার অন্য আরেকটা অঙ্কও বলছে যে অধীর চৌধুরী যদি সেইখানে নির্দল হয়ে দাঁড়িয়ে যান, কংগ্রেস খুব স্বাভাবিকভাবে প্রার্থী দেবে। তৃণমূল সেখানে যদি জোটের স্বার্থে প্রার্থী না দেয়, কংগ্রেসকে সমর্থন করে, তাহলে কিন্তু অধীর চৌধুরী এবং ওই তৃণমূল সমর্থিত কংগ্রেস প্রার্থীর মধ্যে ভোট কাটাকাটি হবে, এবং সেই জায়গা থেকে মাঝখান থেকে কিন্তু বিজেপিও বেরিয়ে যেতে পারে। যেটাই হোক, সেই ক্ষেত্রে কিন্তু তৃণমূল বিরোধিতার যে জায়গাটা রয়েছে, সেই জায়গাটা অধীরবাবুও যেরকম স্পষ্ট করতে পারবে, বিজেপিও সেরকম স্পষ্ট করতে পারবে। আরেকটা অংশ বলছে যে আগামী দিনে এই রাজ্য রাজনীতিতে ক্ষমতার অলিন্দ থেকে তৃণমূল কংগ্রেস ছিটকে বেরিয়ে যাবে। যে পরিমাণ দুর্নীতির চাপ তাদের উপর আসছে, আঙুল তাদের দিকে উঠছে, একের পর এক নেতামন্ত্রী জেলে যাচ্ছে, যেভাবে তাদের বিরুদ্ধে কর্মসংস্থান এবং শিল্প সংস্থান নিয়ে সাধারণ মানুষ ক্ষোভ দেখাচ্ছে, তাতে নবান্নর গদি বেশি দিন টিকিয়ে রাখতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই তৃণমূল
তৃণমূল কংগ্রেস নামক দলটি টিকে আছে শুধুমাত্র তারা ক্ষমতার অলিন্দে আছে বলে। যে মুহূর্তে দলটা ক্ষমতার অলিন্দ থেকে চলে যাবে, এদের অবস্থা ওই বাংলা কংগ্রেসের মতোই হবে। এবং সেই জায়গায় যদি বিজেপি রাজ্যে ক্ষমতা দখল করে, প্রধান বিরোধী দলের জায়গায় কিন্তু সেক্ষেত্রে বামফ্রন্ট কংগ্রেস আইএসএফ জোট চলে আসবে। এবং ক্ষমতায় আসার প্রাথমিক শর্তই হচ্ছে আগে আপনাকে প্রধান বিরোধী হতে হবে। তাহলে সেই জায়গায় যখন আগামী দিনে হয়তো 5 বছরের মধ্যে নয়, 10 বছরের মধ্যে নয়, কিন্তু ক্ষমতায় আসার একটা জায়গা যখন তৈরি হচ্ছে, প্রধান বিরোধিতার পাওয়ার যখন জায়গা তৈরি হচ্ছে, তখন তৃণমূলের সঙ্গে এই অবস্থায় হাত ধরা মানে সেখানে কিন্তু পচা শামুকে পা কাটা। এবং তৃণমূল কংগ্রেস এখানে কংগ্রেসকে ভাঙিয়ে কার্যত তাদের ভোট ব্যাংকটা, তাদের কার্যসিদ্ধিটা করবে, যেটা রাজ্য রাজনীতির জন্য কংগ্রেসের জন্য ভয়ঙ্কর হতে চলেছে। আগামী দিনে তাদের গায়ে যে গদ্দার মির্জাফরের ছাপটা পড়ে যাবে, সেই জায়গা থেকে তারা কিন্তু রাজনৈতিক ময়দানে ওই যে বিধানসভায় শূন্য হয়েছে, সেই শূন্যটা কিন্তু আর এক হবে না, বরং বামেরা একা লড়েও কিন্তু সেই জায়গাটা টিকিয়ে রাখতে পারবে। আর এই সব অঙ্ক থেকেই কিন্তু কোনো মতেই তৃণমূলের সঙ্গে জোটে যেতে রাজি নয় অধীরপন্থীরাও। তারাও বুঝে গেছেন বাস্তবটা। মালদা দক্ষিণ কিন্তু কংগ্রেসের জন্য ভোট হয় না, সেখানে গনি খানের জন্য ভোট হতো, কিন্তু সেই গনি অস্তমিত হতে হতে কার্যত এখন মহা অন্ধকারের দিকে চলে গেছে। 2019-এই সেখানে বিজেপি প্রার্থী শিরূপা মিত্র চৌধুরী হেরেছিলেন কত ভোটে? মাত্র 8,222 ভোটে। কোনো ব্যবধানই নয় একটা লোকসভার ক্ষেত্রে। এবং এবছর যে অবস্থা হয়ে আছে, সেখানে তৃণমূল একাধারা, তৃণমূল আর কংগ্রেসের মধ্যে জোট হোক, বিজেপি কিন্তু মালদা দক্ষিণ ছিনিয়ে নেওয়ার মতো জায়গায় কিন্তু চলে গেছে। তাহলে মালদা দক্ষিণ তৃণমূলের সঙ্গে জোট করলে বাঁচবে এমন কিন্তু নয়, সেটা পঞ্চায়েত ভোটই ইঙ্গিত দিয়ে গেছে। বহরমপুরে যদি অধীর চৌধুরীর মিথি জিততে হয়, তাহলে কংগ্রেস তৃণমূল এইসব জোট করার কি দরকার আছে? তাহলে সব জায়গা থেকেই দেখা যাচ্ছে তৃণমূলের সঙ্গে জোট করলে আলটিমেট হয়তো মুসলিম ভোটটা ভাগ হবে না, লাভের গুড় খাবে তৃণমূল, কিন্তু কংগ্রেসের কাছে শুধু ক্ষতি। আর এই জায়গাটা বুঝেই কিন্তু অধীরবাবুরা নাকি এবার বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য তৈরি হয়ে গেছেন। ফলে শেষ পর্যন্ত যদি অধীর চৌধুরীরা দলত্যাগের মতো সিদ্ধান্ত নেন, আর তো হাতে গোনা কয়েকজন নেতাই পড়ে আছে যাদেরকে রাজনীতির পাতে দেওয়া যায়। সেই জায়গায় কংগ্রেস হাইকমান্ড কি ওই 2টো আসনের কথা বুঝে আর শেষ পর্যন্ত জোটের দিকে এগোবেন, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে টাটা বাই বাই করে দেবেন? আর যদি সেই টাটা বাই বাইটা করে দিতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে, শেষ পর্যন্ত এই রাজ্যে কিন্তু তৃণমূল কংগ্রেসের ক্ষমতা হবে না বিজেপিকে রোখার। বিজেপি স্ট্র্যাটেজিগতভাবে হয়তো এই বহরমপুর আসনে অধীর চৌধুরীকেও পিছন থেকে সাপোর্ট করে দিতে পারে, সরাসরি মুখে বলতে পারবে না, রাজনৈতিক বাধ্যবাধকতা এটা কেউ বলতে পারে না, কিন্তু তারা জানে যে অধীর চৌধুরীরই সেই ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতাটা কতখানি কংক্রিট, এবং সেইটাকে ভর করে আগামী দিনে মুর্শিদাবাদের রাজনীতি থেকে তৃণমূল মুছে যাবে, যে সংখ্যালঘু জায়গায় বিজেপির মতো দলের পেনিট্রেট করা একটু টাফ। ফলে সব মিলিয়ে রাজনীতির অঙ্ক কিন্তু ক্রমশ জমে উঠছে। এবং অধীর চৌধুরীরা এই বার্তা যখন ভোটারদের কাছ থেকে পেয়ে গেছেন, তারা কিন্তু কড়া সিদ্ধান্ত নেওয়ার পথে এগোচ্ছেন। এবং সেই জায়গা থেকে আলটিমেটলি কপাল পুড়তে চলেছে তৃণমূল কংগ্রেসের, কেননা তারা জানে লোকসভা ভোট এটা দিল্লি দখলের লড়াই, কিন্তু এখানে বাংলার লড়াইও একটা আলাদা তাৎপর্য আছে। এই লড়াইয়ে তৃণমূল যদি 30-এর বেশি আসন না জিততে পারে, নবান্নের গদিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বসে থাকাটা 2026 অবধি বোধহয় আর যাবে না। অন্যদিকে বিজেপি যদি এই লড়াইয়ে 30টার বেশি আসন নিয়ে নেয়, 2024 সালটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নবান্নের গদিতে বসে পার করতে পারবে কিনা সেই নিয়ে সন্দেহ আছে। ফলে অধীর চৌধুরীরা এই সিদ্ধান্ত যদি নিয়ে নেন, যদি রাজনৈতিক বাস্তবতাটা বুঝে শেষ পর্যন্ত হাইকমান্ডকে বাধ্য করেন তৃণমূলের সঙ্গে জোট ভাঙতে, বা যদি হাইকমান্ড সে কথা মেনে না নেন, বেরিয়ে আসেন কংগ্রেস থেকে এবং নির্দল প্রার্থী হিসেবেও লড়েন, সবেতেই কিন্তু তৃণমূলের কপালে সাড়ে সর্বনাশ অপেক্ষা করছে। আর সেই জায়গাটা বুঝেই কি তৃণমূলের কপালে আরও বেশি অন্ধকার নেমে আসছে। একই তো দুর্নীতি ইস্যু, চাকরি ইস্যু, সমস্ত কিছু নিয়ে শিওরে সমন দাঁড়িয়ে আছে কার্যত। এই জায়গায় একমাত্র আশা ছিল কংগ্রেসের সঙ্গে জোট করে সংখ্যালঘু ভোটটাকে ইন্ট্যাক্ট রাখা, সেটাও যদি ভেঙে টুকরো হয়ে যায়, কি করে বিজেপির সঙ্গে লড়াই করা যাবে? আর বিজেপির সঙ্গে লড়াই করে না যদি 30-এর বেশি আসন না নিয়ে আসা যায়, জাতীয় রাজনীতি ছেড়ে দিন, বাংলার রাজনীতিতেও কি আর ভেসে থাকা যাবে? এই চিন্তা কিন্তু কুড়ে খাবে তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে। তাই বলাই যেতে পারে অধীর চৌধুরীর এই সিদ্ধান্ত কার্যত ইন্ডি জোটের পিণ্ডি এই বাংলায় চটকে দিল। আপনারা কি বলবেন? যদি কিছু এই নিয়ে বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।